নীলা, নীলা, তুমি এখনো রেডি হওনি? গ্রেটারের ওপর আদাটা গ্রেট করতে করতে হাতের কনুই দিয়ে চোখটা সামান্য চেপে ধরে নাকের পানিটা মুছতে মুছতে আধ ভোজা চোখে নেকি গলায় বলল, কেন? শ্বশুরকে দেখে রান্নাঘর থেকে বের হয়ে গেল দুই ছেলের বউ। যাওয়ার সময় একজন আরেকজনকে একটু মজার চলে ধাক্কা মারল। পলাশের চোখ এড়ায়নি, এড়ানোর কথাও না। 40 বছর উচ্চ আদালতে বিচারক হয়ে বসে থাকতে থাকতে সব চোখে পড়ে, কিন্তু দেখে না সে। খুব একটা রান্নাঘরে আসে না পলাশ বহু বছর। রান্নাঘরটা এখন অনেক আধুনিক, সব কেবিনেট, কিচেন চিমনি, ইলেকট্রনিক চুলা, ওভেন, ব্লেন্ডার, সব একেবারেই পরিপূর্ণ। আগে প্রতিদিন প্রায় সিলিন্ডার চেক করত, শেষ হওয়ার আগে যাতে আনতে পারে, কারণ নীলা বুঝতো না শুক্রবারে কোন দিনে খিচুড়ি খাওয়ার বায়না ধরলে পলাশকে দিয়ে আলু পেঁয়াজ কাটাতো নীলা। আর মাসের প্রথম দিকে কখনো সখনো খাসি মাংস আনা হলে মোড়া নিয়ে বসে পড়তো, আর একটু ঝোল দাও, একটু বেশি লেবু দিও, একটু ঝুল, একটু ভুনা। রান্না শেষ হওয়ার আগেই ঝোল থেকে স্টিলের বাটিতে 2-4 পিস দিত। খেতে খেতে বলতো কেমন হলো, আর কিছু লাগবে কিনা। নীলার হাতে জাদু ছিল নাকি পাশে বসা নীলার ভালোবাসা সিক্ত হওয়া বুঝতে পারতো না, এত মজা লাগতো সব। নীলা হাতটা ধুয়ে বলল, কি গো, তোমাকে না বলেছি এইভাবে নীলা নীলা করো না, বউরা হাসে। বড় খোকার নাম ধরে ওর মা বলে ডেকো, সবাই তো এমন ডাকে। শিকে ভেজানো মাছ মাংস দেখে পাশ ফিরে বলল, আমি তোমাকে আগে থেকে চিনি না ওকে? তোমার থেকে তো ছেলে, তোমাকে তো আর কেউ তোমার নাম ধরে ডাকবে না। সবাই তো মা, কাকি, পিসি, ঠাম্মি, দিদা এইসবেই ডাকে। চুল থেকে প্রায় খুলে যাওয়া লাল সবুজ চেক গামছাটা আবার একটু ঘুরিয়ে লাগিয়ে বলল, তা তো সময়ের সাথে মানতে হবে। তো তুমি রান্নাঘরে কি করছো? 4টা বাজে, তুমি এখন রান্নাঘরে কি করো? আর এখন স্নান করলে কেন? আবার মাছ মাংস কেন? তোমাকে না বললাম আজ আমরা বের হব? ও মা, বাসায় আজ ছোট কাকার অফিসের কলিগ নাকি আসবে, তাই আর কি। আর ওরা কেউ ফ্রিতে নেই আজ। ওরা আবার কারা? তুমি আর আমি যাচ্ছি তো, চল রেডি হ। কি যে বলো, বৌমা একা সামলাতে পারবে না, আর এখন কোথায় বা যাব? তুমি একা সব সামলাতে, আর 3 বউ মিলে 4 জনের খাওয়াতে পারবে না? আর না পারলে সমস্যা নেই, এখন তো ওরা সব অনলাইনে অর্ডার করে। আচ্ছা, তুমি না পারলে আমিই বলে দিচ্ছি। আরে শোনো শোনো না, বলার আগেই বেরিয়ে গেল পলাশ। ড্রয়িং রুমে বড় বউ বাচ্চাকে নিয়ে কি যেন খাওয়াচ্ছে। মেজো খোকা ল্যাপটপ নিয়ে বসে আছে, ছোট খোকা 5 বছরের বাচ্চা মেয়ে পেটের উপরে বসিয়ে সোফায় টিভি দেখছে, আর তার বউ শপিং এ গিয়েছে। বৌমা, তুমি কি রান্নাটা সামলাতে পারবে না? কেন পারবো না বাবা, আমি তো করি, বলতে গিয়ে থেমে গেল। ছোট খোকা, তোর নাকি গেস্ট আসছে আজ? বড় বউ সব সামলাতে পারবে বলল, আর যদি না হয় তোরা সব অনলাইনে অর্ডার করে নিস। আমি তোর মাকে নিয়ে বের হচ্ছি। মেজো ছেলে মাথা তুলে বলল, কোথায়? সেটা আমাদের ব্যাপার। এমন ভাবে বলল আর কেউ প্রশ্ন করার সাহস পেল না। অনেকটা জোর করে রুমে গিয়ে নীলাকে রেডি হও। নীলা জানে এখন কিছু বলে লাভ নেই। ওর আরমালি খুঁড়ে বড় মেয়ের দেওয়া সাদার মধ্যে হালকা কাজের শাড়িটা বের করলো। পলাশ আবার হুঙ্কার দিয়ে বলল, আমি তো এখনো বেঁচে আছি। কি অলুক্ষণে কথা, কোনটা পরবো তো? পলাশের দেওয়া লাগানো ওদের ছবিটার দিকে তাকিয়ে বলল, এটা। ঘিয়ে রঙের লাল বড় পাড়ের শাড়িটা, এইটা? কি যে বলো, ওইটা তো বড় বৌমাকে দিয়ে দিয়েছি। তাহলে হলুদটা পরো। নীলা ভালো করে দেখে ওকে বলল, আজ হয়েছেটা কি? অবশ্য এখন প্রায় এমন করে, রিটায়ার হলো মাত্র 6 মাস হয়নি। প্রায় এমন উটকো জ্বালা, ভালো লাগছে না অবশ্য, কিন্তু বউদের মুখ টিপে হাসিটা বড় লজ্জা দেয়। বড় বউয়ের থেকে শাড়িটা এনে নীলা বলল, পলাশ বরাবরের মতো নিচু হয়ে কুচিটা ঠিক করে দেয়। প্রায় অনেক বছর পর দুজন একা বের হবে। গাড়ি থেকে নেমে এলো নীলা। পার্কে এসেছে ওরা। পলাশ এখনো শক্ত শরীর,
কালো পাঞ্জাবি পরে চশমা। এখনো নীলা কেমন যেন আগে ওকে দেখলো। নীলা চোখে অবাক হয়ে দেখে ওর হাতে ধরে পার্কে ঘুরছে। এই বয়সে প্রেম করবে নাকি? প্রেম করার বয়স তো কবে হয়ে গেছে, এখন তো পূরণ করি। সবাই আর চোখে তাকাচ্ছে। পলাশ নির্ভীক হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর নীলারও ভালো লাগছে। কত বছর একা দুজনে বের হয় না তারা। মনেও পড়ে নিজেকে, যেমন এখন সে কলেজ থেকে পালিয়ে আসা কিশোরীর মনে হচ্ছে। তা মনে হতেই বললো, এই পার্কে আগেও এসেছে ওরা, তবে এখন অনেক চেঞ্জ, চেনাই যায় না কিছু। অনেকক্ষণ হেঁটে বসলো দুজন। আইসক্রিম খাবে? দূর, ঠান্ডা লাগবে। মানুষে কি বলবে, বুড়ো বয়সে আইসক্রিম? আইসক্রিম কথায় লেখা আছে বুড়ো বয়সে খাওয়া যায় না। পলাশ আইসক্রিম নিল। নীলা খাচ্ছে। এই কিশোরী নীলার মতো, আর পলাশ সেই ডুবন্ত প্রেমের মতো তাকিয়ে আছে। তুমি আইসক্রিম খুব পছন্দ করতে, আর খেতে না কেন? বড় খোকার ঠান্ডার ধাঁচ আছে, আমি খেলে ও চাইবে, তাই আর খাওয়া হতো না। তখন ঠিক হলো, আর কেউ বলল না খেতে। সবার জন্য করতে করতে আমরা নিজেদেরটাই করতে ভুলে যাই। এবারে রেস্টুরেন্টে গেল ওরা। হঠাৎ কেক আসার অবাক হলো নীলা। আজ ওর জন্মদিন। কারোর মনে থাকে না অবশ্য, নিজেরও মনে থাকে না। এই চেষ্টা করে নীলা, কিন্তু মনে থাকে নীলার। ছেলে মেয়ে নাতিরা সবাই ঘরে, আর আমরা একা একা কেক কাটবো। বাচ্চারা যখন একটু বড় হলো, ওরা ওদের জন্মদিনে বন্ধুদের সাথে পার্টি করতে কাটাতো। এরপর প্রেমিকের সাথে একা বিশেষ দিনে। এখন বাচ্চারা নিয়ে বেরিয়ে যায়। আমরা তো ওদের জন্ম দিয়েছি, আমাদের যদি ওরা খুশি হতে পারে, আমরা কেন একটু নিজেদের মতো থাকতে না পারি? বাচ্চা বড় হলে যেমন আমাদের হাল ছেড়ে দেয়, ওদেরও উচিত আমাদের ছেড়ে দেওয়া। কেক কেটে পলাশ ফেসবুকের ছবিটা আপলোড করলো। বাসায় গেল 11:30টায়। নীলার মনে কেমন যেন ভয় কাজ করছে, যেন এখনো মাকে জবাব দিতে হবে ওর। বাসায় ঢুকে অবস্থা থমথমে। টেবিলে তখনও আধ খাওয়া পড়ে আছে, সবাই তাকিয়ে আছে। পলাশের কেকটা ছোট বউয়ের হাতে দিল। নীলা রান্নাঘরের দিকে যেতেই চাইলে টেনে রুমে নিয়ে যায় পলাশ। যাওয়ার সময় বলল, কাল সকালে সবাই থেকো, জরুরি কথা আছে, পারলে বোনেদেরও ফোন করে দিও। নীলা রুমে ঢুকে অবাক হলো। শাড়ি খুলতে খুলতে বলল, কি ব্যাপার, কি কথা বলবে? সম্পত্তি না তোমার রিটায়ারমেন্ট? এই বলে ওয়াশরুমে চলে গেল। পরের দিন সবাই আছে, নীলা পলাশের পাশে। পলাশ বলল, একটু চা পেলে ভালো হতো। নীলা উঠতে যাচ্ছিল, ওকে বসিয়ে দিয়ে এলো। মেজ বউ উঠে গেল। মেয়েরা এসছে। বড় মেয়ে বলল, তোমরা নাকি কাল ঘুরতে গিয়ে বাসায় গেস্টে ফেলে আবার ফেসবুকেও ছবি দিল, তোমাদের জামাই কি লজ্জা দিল আমায়? ছোট মেয়ে বলল, আমি ননদের তো আমাকে ফোন করে বলল, আমি আনফলো করে রেখেছি। কি একটা অবস্থা। বউরা মুখ টিপে হাসছে। পলাশ বলল, অভ্যেস করে নাও, না হলে আমার আইডিটা ব্লক করে নাও, কারণ এখন থেকে রোজ নতুন কিছু দেখবে ফেসবুকে। কারণ আর তোমাদের মা ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছি কাল। এই সবার মুখে এক শব্দ। এতক্ষণ চুপ। ছেলের বউ, বৌমারা সব চুপ। এবারে মুখ খুলল। এখন বাচ্চাদের পরীক্ষা, অফিসের চাপ, আমার বেবি তো এখনো ছোট, সামনে আমার মায়ের অপারেশন, কতদিন লাগবে, কখন ফিরবে? পলাশ চুপ করে শুনছে। হাত তুলে সবাইকে চুপ করিয়ে দিল। তোমাদের ছোটবেলার বান্দরবান একটা টিনের আমাদের একটা বাংলোতে বেড়াতে নিয়ে যেতাম, মনে আছে? হ্যাঁ, ফেরার পরে আমরা সেখানে থাকবো, আমি আর তোমার মা, সাথে শিউলিও যাবে। সবাই এবারে একসাথে চেঁচিয়ে উঠলো, তোমরা যাবে? যাও। শিউলি কেন? আমি তোমার মায়ের রিটায়ার্ডের ব্যবস্থা করছি, তাই যাব। এতে তোমাদের আপত্তি থাকার কথা তো না? আমি বলছি না, তোমরা কেউ খারাপ ব্যবহার করছো, সম্মান করছো না। আমারও কখনো তোমাদের কোনো কিছু অপূরণ রাখিনি, কিন্তু আমরা তোমাদের জীবনে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি। এবার আমাদের পালা। আমার মা পছন্দ করে, খুব শখ করে নীলাকে ঘরের বউ করে এনেছিল। আমরা 6 ভাই বোনের সংসারে মাকে আমার অবসর সময় দিতে পারিনি।
আমি তোমার মাকে আলাদা কিছু কখনো সময় দিতে পারিনি, সবার জন্য আনতে হতো। ওর কখনো কোনো অভিযোগ ছিল না। কাজের সূত্রে এইখানে এলাম। একে একে তোমরা হওয়ার পর থেকেই তোমার মা হওয়া শুরু হয়েছে বটে, শেষ হয়নি। আজ অবধি চলছে সে দায়িত্ব। আমি এখন রিটায়ার্ড হয়েছি। আমি বুঝতে পারছি একটা সময়ের পর শরীর আর মনে রিটায়ার্ড হওয়াটা কত জরুরি। আমি রোজ হাঁটছি, শুয়ে বসে খাচ্ছি, কিন্তু তোমার মা পারছে না। বলছি না তোমার মা একা করছে, কিন্তু তোমার মায়েরও রিটায়ার হওয়ার সময় এসছে। আমি তাড়াতাড়ি উঠি, তাই তোমার মাকে আগে উঠতে হয় আমার জন্য। তোমার একে একে বইতে হয়। বাচ্চাদের ঘরে রেখে যাও, কখনো জিজ্ঞাসা করো না মা তুমি যাবে কিনা। আসলে আমার ভুল ছিল, এটাই আমার করা উচিত ছিল না। কারুর অসুখে মা কেন যাবে? মেয়ের অসুখে মা কেন লাগবে হসপিটালে রাত কাটাতে হবে? মা কেন লাগবে একটু রান্নার চাপে? মা কেন লাগবে? কিন্তু তোমার মায়ের অপারেশনের সময় আবার অসুবিধা ছিল। কারোর বাচ্চার পরীক্ষা হলো, কারুর বুয়ো নেই, কারুর অফিসের চাপ। তখন শুধু শিউলি ছিল? তোমরা সবাই তো এখন যথেষ্ট সচ্ছল ও সংসারিক। যদি বলো কারোর ওপর কাজের চাপ পড়ে যাবে, মা না হলে তোমার নিজের সংসার নিজেরাই করে নাও। এইটা খারাপ না? আমরাও হয়েছি। তখন হয়তো বুঝবে কেন তোমার মায়ের রিটায়ার দরকার। তোমাদের দরকার হলে আমার অবশ্যই ফিরে আসবো। চাইলে তোমরাও যেতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। কথাটা বলে উঠে গেল পলাশ। আরে শোনো, কাল আমাদের 10টার ফ্লাইট। বড় বউ বলল, আপনারা একা যাবেন? কিছু হয়ে গেলে সামলাতে পারবে মা? তোমরা হয়তো জানো না, জানলেও ভুলে গেছো তোমাদের মা ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী ছিল। একবার সুযোগ পেলে আবার ফিরে আসবে নিজের রূপে। সবাই দাঁড়িয়ে আছে। পলাশ নিজের হাত ধরে গাড়িতে তুলে শাড়িটা আবার একটু খুলে গেল। পলাশ নিচু হয়ে বসে কুচিটা ঠিক করে দিতেই সবাই তাকিয়ে আছে, যেন পাহাড় নড়তে দেখছে। অনেকদিন পর সমুদ্রের নীলার পানিতে পা ডুবিয়ে বসে নীলাকে এক বুক কৌতূহল নিয়ে অজানা রঙিন ভবিষ্যতে নিয়ে বসে থাকা এক তরুণী লাগছে। পলাশ পাশে বসে গেছে। কি গো, কেমন লাগছে রিটায়ারমেন্ট? যেন বেঁচে উঠলাম। কলমে দোলনা তৃষ্ণা বড়ুয়া, কণ্ঠে সুষমা।